সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্বাগত জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা রমজান মাসে রোজাদার ভাইদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়, স্বাস্থ্যগত সমস্যা, সেসব সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং সেই সমস্যার থেকে উত্তরণের পথ নিয়ে আমরা আলোচনা করে থাকি যে সমস্ত রোগী এবং অসুস্থ ভাই বোনেরা রোজা রাখতে চান, তারা যেন রোজার অংশীদার হতে পারেন তাদের স্বাস্থ্যগত বিষয় এবং তাদের পরিত্রাণ বা আরোগ্যের বিষয় নিয়ে। আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন প্রথমে তাদেরকে পরিচয় করে দিই। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার এবং সহকারী ম্যানেজার হামদর্দ শোরুম ঢাকা। আমার সামনে বাঁ দিকে আছেন ডাক্তার মোহাম্মদ শাহজালাল চৌধুরী, প্রভাষক, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব রমজান মাসের এমন একটি সমস্যা নিয়ে, যে সমস্যাটা রমজানের প্রথম 2-4 দিন যাতে না যেতেই আমরা এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকি। সমস্ত রোজাদার ভাই বোনেরা এটা সম্মুখীন হয়ে থাকেন। যেহেতু আমরা সারা বছর এক ধরনের খাবারে অভ্যস্ত ছিলাম, হঠাৎ করে রমজান মাসে আমাদের খাবারের অভ্যাসের পরিবর্তন ঘটানোর কারণে স্বভাবতই আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হলো ক্ষুধামন্দা, অ্যানোরেক্সিয়া। যে আমরা অনেক সময় দেখা যায় যে 2-4 দিন যাওয়ার পর আমাদের সেহরির সময় খাওয়ার রুচি থাকে না, অনেক সময় ইফতারের খাওয়ার পরে আর সন্ধ্যা রাতে খাওয়া খাদ্য খাওয়া যায় না বা খাওয়ার কোনো রকম রুচি থাকে না। এই যে রুচিহীনতায় ভুগি, এই ব্যাপারে আজকে আমাদের আলোচনা। আমি এ ব্যাপারে প্রথমেই আমন্ত্রণ জানাবো ডাক্তার মাজহারুল ইসলাম সাহেবকে। আপনি এ ব্যাপারে আলোচনা করুন। ধন্যবাদ আপনাকে। রমজান মাস আমাদের প্রতিনিয়ত রহমত, বরকত, মাগফিরাতের মাস। রমজান আমাদের সুশৃঙ্খল জীবনযাপন এবং সুনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন শিখায় আমাদেরকে। কিন্তু আমরা নিজেরাই অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে আমাদের সুস্থ দেহকে অসুস্থ করে তুলি। বিশেষ করে রমজান মাস আমাদের ইফতার এবং সেহরিতে আমাদের ট্রেডিশন, আমরা প্রচুর পরিমাণে তৈলাক্ত ভাজা পোড়া খাদ্য খেয়ে থাকি। সেই কারণে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিশেষ করে পরিপাকতন্ত্রের রোগ, যে ক্ষুধামন্দা, খাদ্যের প্রতি অনীহা। এটা মূলত এটা কোনো রোগ না, রোগের উপসর্গ। পরিপাকতন্ত্রের যে রোগটা, এই রোগের কারণে আমাদের বদহজম হয়, ইনডাইজেশন, ডিসপেপসিয়া, পাশাপাশি আমাদের যে ফ্ল্যাটুলেন্স, পেট ফেঁপে থাকে, গ্যাস্ট্রাইটিস, পাকস্থলীর প্রদাহ হয়। সে কারণেই আমাদের খাদ্যের প্রতি অনীহা হয়। বিশেষ করে ইফতারি সময় আমরা প্রায় 14 থেকে 15 ঘন্টা আমরা খাদ্যে বিরত থাকার ফলে আমরা ইফতারি খেতে বসি। সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রচুর পরিমাণে আমরা তৈলাক্ত ভাজা পোড়া খাদ্যের প্রতি আমরা ঝুঁকে পড়ি। সে কারণে আমাদের যে নর্মাল যে যে অবস্থাটা, পরিপাকতন্ত্রের অবস্থা থাকে না, সেক্ষেত্রে আমাদের পরিপাকতন্ত্রের অবস্থাটা একটু বিঘ্নিত হয় এবং সেক্ষেত্রেই আমাদের পেটের রোগটা সৃষ্টি হয়, বদহজম এবং পেট ফাঁপা। সেক্ষেত্রেই আমাদের খাদ্যের প্রতি অনীহা হয় ইফতারি এবং সেহরিতে। যদি আমরা একটু আমাদের খাদ্য নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনি, তো আমরা সহজেই এই রোগ থেকে আমরা পরিত্রাণ করা অবশ্যই সম্ভব। বিশেষ করে ইফতার এবং সেহরিতে প্রচুর পরিমাণে রসালো ফল এবং পানির তরল জাতীয় পানি আমাকে সেবন করতে হবে। আপনার কথা যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হলো, আসলে সারাদিন উপবাস থাকার পর যুক্তিসঙ্গত হয় যে কিছু নরম সহজপাচ্য খাবার ইফতারের সময় গ্রহণ করা। আমরা তার উল্টাটা করে বসি, সেজন্যই আমাদের আসলে এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। ধন্যবাদ আপনাকে। আমি এবার যাচ্ছি ডাক্তার শাহজালাল চৌধুরী সাহেবের কাছে। আপনি একটু আমাদেরকে খুলে বলবেন যে এই অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামন্দা আসলে কি কি উপসর্গের সৃষ্টি করতে পারে, আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি এটাকে যদি চলতে থাকে। ধন্যবাদ আপনাকে। একই সাথে এই মুহূর্তে যারা টেলিভিশন চ্যানেলে রমজান স্বাস্থ্যকতা অনুষ্ঠান দেখছেন, আসলে রমজান মাস হচ্ছে সব দিক থেকে মানুষের জন্য, মুসলমানদের জন্য উপকারী একটা মাস। রমজানের অনেক উপকার আছে। তো রমজান মাসে খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য অনেকের মধ্যে, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মেনে না চলার জন্য অনেকের মধ্যে ক্ষুধামন্দা বা অরুচি এই সমস্যাটা দেখা দেয়। এই ক্ষেত্রে এই ক্ষুধামন্দার সাথে আর কি কি উপসর্গ থাকে আপনি যেটা জানতে চেয়েছেন, এটার সাথে থাকতে পারে যে টক ডেকুর আসা, পেট ফেঁপে থাকা, তারপরে অস্থির লাগা এবং শরীর দুর্বল লাগতে পারে। এই সব ক্ষুধামন্দার সাথে থাকতে পারে এবং অনেক সময় আমরা যদি পরীক্ষা করে দেখি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতাও দেখা দিতে পারে ক্ষুধামন্দার সাথে।
এইসব হচ্ছে ক্ষুধামন্দার বা অরুচির বা লস অফ অ্যাপিটাইট, যেহেতু তার ক্ষুধামন্দার কারণে সে পর্যাপ্ত বা তার প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারে না, সেই কারণে তার অন্যান্য লক্ষণগুলো, শরীরের অন্যান্য তন্ত্রের লক্ষণগুলো দেখা দিতে পারে তার খাদ্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য না খাওয়ার জন্য। জি, আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে রমজান শুধু আমাদেরকে ইবাদতের একটা সুশৃঙ্খল অবস্থায় ইন্ডিকেট করে না, আমাদের আসলে নিজেদের অভ্যাস এবং আমাদের খাওয়া খাদ্য চলাফেরা সবকিছুর মধ্যে একটা মার্জিত একটা শৃঙ্খলিত জীবন ব্যবস্থার ইঙ্গিত দেয়। অবশ্যই আমি সেটা বলছি যে রমজান মাসের মাধ্যমে আমরা বিভিন্ন দিক থেকে উপকার পাই, এবং আমরা যদি একটু নিয়ম মাফিক খাবার দাবার ক্ষেত্রে নজর দিই, বিশেষ করে ভাজা পোড়া তেল চর্বি খাবারটা একটু কম খাই, বিশেষ করে ঠান্ডা শরবত বা লেবু শরবত এবং ইসুপগুলের শরবত, রুয়াবজা শরবত এগুলা খেয়ে থাকি, তাহলে আমাদের হয়তো পেটের এই সমস্যাটা হবে না। সেহেরি পর্যন্ত আমরা মানে সতেজ থাকবো, এবং সেহেরির সময় বিশেষ করে হাই গ্লাইসেমিক যে ফুডগুলো আছে, অতিরিক্ত শ্বেতসার জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় যদি খাবারগুলো কম খেয়ে লো গ্লাইসেমিক ফুড যেগুলোর মধ্যে শ্বেতসার কম আছে সেই সব খাবারগুলো যদি খাই, বিশেষ করে ডাল জাতীয় খাবারগুলো, তারপরে হচ্ছে খেজুর, তাহলে সেটা আমাদের একদিক দিয়ে রুচিও বাড়বে খাবারে, এবং যে দীর্ঘ 15 ঘন্টা কি 16 ঘন্টা আমাদের যে অভুক্ত থাকে সেই অভুক্ত অবস্থা আমাদেরকে শরীরে এনার্জি যোগাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি অবশ্য আমরা ওই এনোরেক্সিয়া থেকে বাঁচার জন্য যে কি ধরনের প্রাকৃতিক খাবার গ্রহণ করতে পারি আমরা পরবর্তীতে আমরা সেই আলোচনা যাচ্ছি। আমি ডাক্তার মাজহার সাহেব আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি যে এই এনোরেক্সিয়া বা ক্ষুধামন্দা সৃষ্টির পিছনে কি কি ফ্যাক্টর দায়ী, এবং এটা কি শুধু রোজার এই চাটের কারণে হচ্ছে, এটা তো সঠিক আছেই, তাছাড়া আর কি কি কারণে আসলে এই সমস্যাটা সৃষ্টি হতে পারে? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আসলে রমজানে আমাদের ইফতারিতে আমরা যদি পানি কম সেবন করি সেক্ষেত্রে আমাদের সমস্যা লিভারের সমস্যা দেখা যেতে পারে। লিভার আমাদের খাদ্যকে ভাঙায়, সেই লিভারটা কিন্তু আমাদের যদি পানি আমি কম সেবন করি, প্রচুর পরিমাণে খাদ্য খাই, তো লিভারের সমস্যা বেড়ে যেতে পারে, সেখানে জন্ডিস দেখা দিতে পারে, হেপাটাইটিস জন্ডিস এবং বমি ভাব খাদ্যের, এই ক্ষেত্রে কিন্তু খাদ্যের প্রতি অনীহাটা চলে আসে পাশাপাশি। সেক্ষেত্রে ইফতার এবং সেহরিতে অবশ্যই আমাকে ফুড সিলেক্ট করতে হবে। ধন্যবাদ ডাক্তার মাজহারুল ইসলাম সাহেব। আমরা সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আবার ফিরে আসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। এবার যাওয়া যাক মূল আলোচনায়। শুনছিলাম ডাক্তার মাজহার সাহেবের কাছ থেকে এনোরেক্সিয়ার যে সমস্ত কারণগুলি, আমরা বাকি কারণগুলি এবার আমরা জানতে চাচ্ছি ডাক্তার শাহজালাল চৌধুরী সাহেব, আপনি একটু বলবেন যে এনোরেক্সিয়া বা ক্ষুধামন্দা সৃষ্টি হওয়ার পিছনে আর কি কি কারণ থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। যেটা ডাক্তার মাজহারুল স্যার বলছিলেন খুবই ভালো কারণগুলো, তবে এর সাথে আমি যেগুলো অ্যাড করব, এছাড়া ক্ষুধামন্দা তো রমজানের খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে, আর রমজান ছাড়াও মানুষের অন্যান্য কারণেও ক্ষুধামন্দা হতে পারে, যদিও ক্ষুধামন্দা কোনো কিন্তু রোগ না, এটা একটা রোগের উপসর্গ। তো যেসব রোগের কারণে ক্ষুধামন্দা হতে পারে এর মধ্যে হচ্ছে, আমি আগেও বলেছি যে যদি অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রেও হতে পারে, পেটের কিছু রোগের কারণে ক্ষুধামন্দা হতে পারে, যেমন পেপটিক আলসার বা তারপর হচ্ছে ডিসপেপসিয়া বা GERD গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স, তারপর হচ্ছে কনস্টিপেশন, তারপরে হচ্ছে লিভারের কোনো রোগ বা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। লিভারের রোগগুলোর মধ্যে ভাইরাল হেপাটাইটিসও একটা অন্যতম কারণ, বিশেষ করে কমন আমাদের দেশে যেগুলা খাদ্য পানীয়র মধ্যে যে লিভারের রোগগুলো হয় ভাইরাসগুলো, হেপাটাইটিস A ভাইরাস বা হেপাটাইটিস E ভাইরাস। এছাড়াও আরও দুটো ডেঞ্জারাস ভাইরাস আছে, যেটা B ভাইরাস, C ভাইরাস, এগুলোর কারণেও কিন্তু ক্ষুধামন্দা হতে পারে। তো কমন যেই কারণগুলো আছে যেগুলো হচ্ছে খাদ্যাভ্যাসের কারণে, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আর পেটের রোগগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পরে ক্ষুধামন্দা ভাবটা হতে পারে। বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার যদি থাকে, তারপর হচ্ছে ডিসপেপসিয়া থাকে, বদহজম থাকে, ইনডাইজেশন থাকে, সেগুলো আমরা ট্রিটমেন্ট নিতে পারি, এবং পেপটিক আলসার থাকলে সেটার ডাক্তারের পরামর্শ মতো ট্রিটমেন্ট নেওয়া উচিত, কারণ সেগুলোর ট্রিটমেন্ট না নিয়ে ক্ষুধামন্দা ভাবনি বা পেটের রোগ রেখে রোজা রাখা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। এছাড়া আরও যেগুলো কারণ আছে যেমন কনস্টিপেশন, সেগুলোর ট্রিটমেন্ট নিলে ক্ষুধামন্দা ভাবটা চলে যাবে। আসলে আপনার কথা যে জিনিসটা বেরিয়ে আসলো যে ক্ষুধামন্দার পিছনে আরো অনেকগুলি কারণ নিহিত থাকে, তার মধ্যে দেখা যায় উল্লেখযোগ্য
কিছু ক্রনিক ডিজিজ আছে, যে ক্রনিক ডিজিজের তখন তার যথাযোগ্য চিকিৎসা নেওয়া প্রয়োজন। আর আমরা ডাক্তার মাজহার সাহেব, আমরা যে ক্ষুধামন্দা নিয়ে কথা বলছিলাম সেটা কিন্তু একটা উপসর্গ স্বরূপ সাময়িকভাবে যারা সৃষ্টি হয় আমাদের খাদ্যাভ্যাস থেকে। এটার থেকে পরিত্রাণের উপায় আমাদের কি, এই ব্যাপারে একটু আপনি আলোচনা। ধন্যবাদ আপনাকে। অবশ্যই পরিত্রাণের উপায় হচ্ছে আমাকে ইফতার এবং সেহরিতে প্রচুর পরিমাণে তরল জাতীয় পানীয় সেবন করতে হবে এবং তৈলাক্ত ভাজা পড়া খাদ্য অ্যাভয়েড করতে হবে ফার্স্ট। এছাড়া মৌসুমী যে ফলমূল আমাকে খেতে হবে এবং আমাদের যে মৌসুমী শাক সবজি আমাকে বেশি করে আমাদের খেতে হবে সেহরির সময়। ইফতার এবং সেহরিতে আমার রাখা অবশ্যই প্রয়োজন। পাশাপাশি যে আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে পরে আসতেছি, আমাদের যে রমজানে আমার দেখা যাচ্ছে ইফতারি খাওয়ার পরে তারাই পড়তে চলে যাই, আবার আমরা তারাই পরে আমরা খাই। সেই ক্ষেত্রে আমাদের পানি কিন্তু কম সেবন করা হচ্ছে। এই জন্যই তারাবির পরে থেকে সবার আগে প্রচুর পরিমাণে পানি আমাদের সেবন করতে হবে, বা সেই আগে উঠে প্রচুর পরিমাণে পানি আমাদের অবশ্যই সেবন করা উচিত। তাহলে আমি এই উপসর্গগুলো আমার দেখা দিবে না, খাদ্যের প্রতি অনীহা হবে না। বিশেষ করে আমি বলবো রমজানে আমরা ইফতারিতে যে রুহ আফজার কথা, রুহ আফজা অনেকগুলো ফল মূল এবং গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান তৈরি ফর্মুলেশন, যেটা শুধু আমাদের পানি ঘাটতি পূরণ করে না, খাদ্যের প্রতি অনীহা আমাদের দূর করে এবং সহজে আমরা রাখতে পারি। সেহরির সময় যদি ইফতারির সময় আমি রুহ আফজা সেবন করি প্লাস সেহরির সময় সেবন করি, তো আমরা সহজে আমাদের কোনো সমস্যা হবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে আসবো আবার আপনার কাছে চিকিৎসার বিষয় নিয়ে। এবার আমি ডাক্তার শাহজালাল চৌধুরী সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি, ক্ষুধামন্দার থেকে উত্তরণের জন্য নরমাল খাওয়া খাদ্যের অভ্যাসের মধ্যে আমরা কি কি রাখতে পারি? ধন্যবাদ আবারও সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে। যেটা আমি আগেও একটু উল্লেখ করেছি, হয়তো খেয়াল করবেন, ক্ষুধামন্দা যেহেতু অনেকগুলো রোগের কারণ, তাহলে আমাদেরকে ওই রোগগুলোকে আগে হিট করতে হবে। আর এখন যেহেতু রমজান মাস, এই রমজানের কারণে যাতে ক্ষুধামন্দা না হয় সেক্ষেত্রে যেটা উনি বলেছেন যে খাবার খাদ্যের প্রতি আমাদেরকে নজর দেয়া, বিশেষ করে ইফতারের সময় আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, শরবত খেতে হবে, রুহ আফজা শরবত খেতে হবে, তারপরে হচ্ছে ভাজা পোড়া তেল চর্বি এই খাবারগুলো কম খেতে হবে। আর হচ্ছে প্রয়োজনে একটু যে ফলগুলো আমাদের রুচি বাড়ে সেই ফলগুলো একটু খেতে হবে, বিশেষ করে আপেল খাওয়া যেতে পারে, তারপর হচ্ছে আমলকি খাওয়া যেতে পারে, আমলকিও খাবারে রুচি বাড়ে। এবং পেটে যদি গ্যাস হয় তাহলে গ্যাস দূর করার জন্য প্রয়োজনে একটু লবণ দিয়ে আদাও খাওয়া যেতে পারে, তাহলে পরে পেটের গ্যাসটা কমে যায়, একদিকে খাবার রুচিও বাড়বে, পেটের গ্যাসও কমে যাবে। আমি একটু আপনার কাছ থেকে এই ব্যাপারে আরেকটু যোগ করতে চাই। সেটা আমাদের মনে হয় স্বাস্থ্যসম্মত বিষয়টা ইফতারির সময় খাবারের যে যতটুকু প্রয়োজন বা পরিমাণ, সেটা ফাস্টিং ব্রেকফাস্ট লাইক নাস্তার সমমান হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কিন্তু সেটা অনেক সময় একেবারে তা হয় না, আমরা সেটা ব্রেক করি, আমরা অনেক বেশি দীর্ঘক্ষণ 15 ঘন্টা না খাওয়ার জন্য এটা হয় আমাদের। হঠাৎ করে খাবার পেয়ে অনেক খাবার, এটা আমাদেরকে জিভটাকে কন্ট্রোল করতে হবে। অল্প অল্প করে সারা রাতে খেতে পারি, দিনের বেলা সেই ব্যাকআপটা আমরা রাতের বেলা খেয়ে আমরা চলতে পারি। এবং সেই ক্ষেত্রে খাদ্য সিলেকশনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। খাদ্য সিলেকশন যে কারণটা আমাদের ক্ষুধাবন্ধা তৈরি করবে না, সেই খাবারগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। বিশেষ করে আপেল, তারপর হচ্ছে তরমুজ যদি খাওয়া যায়, তারপরে হচ্ছে আরেকটা আমলকি, এই খাবারগুলো আমরা খেতে পারি এই সময় ইফতারের সময়। এছাড়া অনেক সময় খেজুরও খাওয়া যেতে পারে। খেজুরটা আমাদের সারাদিনে একটা ব্যাকআপ দেয়, এনার্জি যোগায়, এবং আস্তে আস্তে অনেক সময় একটু হালকা ডাল খেতে পারি, যে ডালটা সারাদিনের এনার্জি যোগায়। আপনি বলতে চাচ্ছেন যে আসলে ইফতারের খাবারটা আসলে একটু সায়েন্টিফিক হওয়া উচিত, আমাদের যা প্রয়োজন মেটাবে, দেশীয় এবং রসালো ফলগুলি, যেগুলোর মধ্যে ভিটামিন সি আছে, ভিটামিন সিটা খাবারের রুচি বাড়ে। জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার মাজহার সাহেব। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে যাদের অ্যানোরেক্সিয়া বা এরকম ক্ষুধামন্দা হয়ে গেল, তাদের ক্ষেত্রে তারা হামদর্দের কি মেডিসিন আছে যে মেডিসিন ক্ষুধামন্দা দূর করবে, তাদের রুচি বৃদ্ধি করবে, বাড়াবে, এবং তারা কি কি ওষুধ খেতে পারে, একটু আপনি এই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। আসলে ক্ষুধামন্দাটা কয়টা রোগের কারণে হয়? যদি তার বদহজমের কারণে হয়, ফার্স্ট ওনাকে যেটা আমাদের ট্যাবলেট কার্মিনা ট্যাবলেট 2 করে 2 বার ইফতার এবং সেহরির পরে সেবন করবেন। সিরাপ কার্মিনা আকারে আছে ইফতারের পর এবং সেহরির পরে। এবং সবচেয়ে আমাদের নতুন মেডিসিন এসেছে আমাদের অতি শীঘ্রই, সেটা হচ্ছে সিরাপ অরেঞ্জিন। সেটা ভিটামিন সি সমৃদ্ধ কমলা লেবুর নির্যাস, ঘনীভূত নির্যাস, সিরাপ অরেঞ্জিন ইফতারির পর এবং সেহরির পরে, এবং তারা এই পরে সেবন করতে পারে 4 চামচ করে। এটা প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে বিদ্যমান, এবং এটা খাদ্যের প্রতি আগ্রহ অনেক বেড়ে যাবে। জি জি জি। একটা যদি তার
যে পেট ফাঁপার কারণে খাদ্য অনিয় হয়, সেক্ষেত্রে পেট ফাঁপা আপনার গ্যাস্ট্রাইটিসের কারণে, পাকস্থলীর প্রদাহের কারণে, সেক্ষেত্রে আমাদের সুফে ইন্দেমালি 1 সাজের করে 2 বার সকাল ইফতারির পরপরই এবং সেহরির আগে উনি সেবন করবে, এবং সিরাপ কার্মিনা ইফতারির পর এবং সেহরির পর। আর যদি আবাসের কারণে তার ক্ষুধা মন্দা হয়, সেক্ষেত্রে আমাদের খুব ভালো মেডিসিন রয়েছে, সিরাপ মার্ভেলাস ইফতারির পরপর উনি সেবন করবে 3 চামচ করে, আর সেহরির আগে 3 চামচ আবাসের কারণে যদি তার ক্ষুধা মন্দাটা হয়। আর লিভারে যদি সমস্যার কারণে হয়, সেটা আমাদের খুব ভালো মেডিসিন রয়েছে, সিরাপ ইকটার্ন 4 চামচ করে 2 বার ইফতারির পর এবং সেহরির আগে। পাশাপাশি ক্যাপসুল লিবেক, যেটা হেপাটোট প্রোটেক্টিভ, আমাদের লিভার সেলগুলোকে ভালো রাখবে এবং আমাদের লিভারটাকে সুরক্ষা রাখবে। ক্যাপসুল লিবেক 2 করে 2 বার ইফতারির পর এবং সেহরির পর। জি, ধন্যবাদ আপনাকে। আসলে অনেক লট অফ মেডিসিন আপনার ন্যাচারাল ওয়েতে হামদর্দে রয়েছে, এগুলি দ্বারা আসলে এরকম সাধারণ উপসর্গ থেকে উত্তরণ করা সম্ভব। পাশাপাশি যদি তার অনেক কারণে এসব রোগ নাই, পাশাপাশি এই কারণে অনেক সময় খাদ্য অনিয় এমনি চলে আসে এবং সে দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দুর্বলটাকে ফিল আপ করার জন্য আমাদের খুব ভালো একটা মেডিসিন, যেটা পপুলার মেডিসিন বাংলাদেশের, সিরাপ সিনকারা 6 চামচ করে 2 বার ইফতারির পর এবং তারা সেহরির পর সেবন করবে। এবং ট্যাবলেট সুভিট নতুন আসছে আমাদের, মাল্টিভিটামিন আমাদের হার্বাল প্রোডাক্ট হামদর্দের, এটা প্রচুর পরিমাণ আমাদের ভিটামিন সমৃদ্ধ ট্যাবলেট সুভিট ইফতারির পর এবং সেহরির পর সেবন করবে। জি, আপনাকে ধন্যবাদ। ডাক্তার শাহজালাল চৌধুরী, আপনি আমাকে একটু বুঝাই বলবেন যে রুহাবজা সম্পর্কে আপনারা বলছিলেন যে রুহাবজার শরবতটা তারা অবশ্যই মানে ইফতারের সাথে রাখতে পারে। অবশ্যই এই যে এত বড় দিন, একটা যে গরম, এই সময় রুহাবজা শরবত ইফতারের সময়, এমনকি আমি তো মনে করি যে সেহরির সময় তখন রুহাবজা শরবত রাখলে তার সারাদিনের যে ক্লান্তি এবং তার যে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা, সেটাকে অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব। রুহাবজার মধ্যে যে উপাদানগুলি আছে, সেটা আপনি কি মনে করেন যে তার কতটুকু সায়েন্টিফিক ওয়েতে তার শরীরে কভারেজ করবে? ধন্যবাদ। আপনারা জানেন বা আমরা জানি যে রুহাবজার মধ্যে যেসব উপাদানগুলো আছে, বিশেষ করে 4টা ফুল এবং 10টার মতো ফল এবং আরও অন্যান্য ভেষজ উপাদান আছে, যে ফলগুলো আমাদের শরীরে নানান রকম কাজ করে। বিশেষ করে খাবার রুচি এটা এক্সিলেন্ট কাজ করে, এবং এটাকে আমেরিকার একটা সংস্থা বেস্ট অফ মনিকার উপাধি দিয়েছিল। তারপর হচ্ছে এর মধ্যে যে ফলগুলো আছে, বিশেষ করে আপেল, তারপরে আঙ্গুর, তারপরে তরমুজ, এই লাল শাক, এগুলো কিন্তু খাবার রুচি বাড়ায়। এবং একটু আগে আলোচনা করছিলাম যে ক্ষুধামন্দা বিভিন্ন রোগের কারণে হয়। যদি আমরা ধরি কয়েকটা, এর মধ্যে যদি আয়রনের অভাবজনিত বা আপনার অ্যানিমিয়ার কারণে ক্ষুধামন্দা হয়, তো আমরা সেই ক্ষেত্রে যদি তাকাই, সেক্ষেত্রে লাল শাক, তরমুজ, তারপর হচ্ছে আপেল, এই যে উপাদানগুলো আছে, এগুলা যদি আয়রনের অভাবজনিত বা অ্যানিমিয়ার কারণে তার ক্ষুধামন্দা থাকে, তাহলে সেটা দূর করবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমাদের সময় এখানেই শেষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিদায় নেওয়ার পালা। আমরা আবারও দেখা হবে আগামী দিন একই সময়ে একই চ্যানেলে, আবার নতুন কোনো অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।